মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আপনি কি কইলেন? মানে এইটা আপনি কইলেনটা কি? এটা কি আপনি বুঝা কইছেন, নাকি হিট অফ দ্য মোমেন্টে আপনি বইলা ফেলছেন? না, বুঝলাম যে এটা আপনার মনের সত্যি কথা হইতে পারে, এইটাই বাস্তবতা হইতে পারে এবং এটাই চরম সত্য হইতে পারে, কিন্তু তারপর সংসদে দাঁড়িয়ে শেষ অধিবেশনের দিন আপনি যে এই 41-42 মিনিটের বক্তব্যের একদম শেষ মুহূর্তে যে কথাটা বইলা গেলেন, এই কথাটা কি আপনি চিন্তা করে কইছেন? এই কথা কি আগে বক্তব্য দেওয়ার আগে আপনি ভাইবা নিয়ে চিন্তা করে বলছিলেন যে এই জিনিসটাকে আমি আজকে বলবো, নাকি কথার ফ্লোতে হিট অফ দ্য মোমেন্টে আপনি এই কথাটা বইলা ফেলছেন? এতদিন তো বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকে সংবিধান সংস্কার কমিটির সেই সংশোধনের শপথ তারা নেয়নি জন্যে এটা নিয়ে একটা বিতর্ক ছিল। বিভিন্ন অধ্যাদেশের মধ্যে কোনটাকে রাখবেন, কোনটাকে রাখবেন না, কোনটাকে পরিবর্তন করবেন, কোনটাকে শক্তিশালী করে ফেরত আনবেন ইত্যাদি বিষয়ে তো নানান একটা জনগণ ধন্দে পড়ে গেল। তারপর আলোচনা শুরু হলো 70% জনগণের রায়ে যে ভোট এসেছে, গণভোটে হ্যাঁ, সেই জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করবেন কিনা। আপনার দলের নানান মাননীয় সংসদ সদস্যরা বলতে শুরু করলেন 4টা প্রশ্ন ছিল, জনগণ সবকটা বোঝে নাই, জুলাই সনদ জনগণ পড়ে দেখে নাই ইত্যাদি। বুঝলাম নানান কৌশলগত কারণে এদিক ওদিক, এপাশ ওপাশ, ডান পাশ বাম পাশ, উপরে নিচে কইরা জনগণ একটা ধন্দে ছিল। এই ধন্দের বেনিফিট অফ ডাউট জনগণ বিএনপি কে দিয়েছিল যে যাই হোক অন্তত ভালো কিছু করবে বিএনপি, ঠিক আছে। কিন্তু কৌশলগত কারণে এতদিন যে ব্যাপারটা আপনারা এপাশ ওপাশ করে খেলতে পেরেছেন যে বলটা, সেই বলটা আপনি ডিরেক্টলি খেলে দিলেন গতকালকে। এটা আপনি কইলেনটা কি একটু ভাবেন তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের মাথার ভিতরে যথেষ্ট চিন্তার উদ্রেক হয়েছে। সেটা কি রকম? আপনি বলেছেন খুব চমৎকার ভাবে, অন্তর্বর্তী সরকারের আমলে 3টা শব্দ খুব জনপ্রিয় হয়েছিল। কি? সংস্কার, 2 বিচার এবং 3 হলো নির্বাচন। আপনি বলেছেন যে এই 3টা শব্দ খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং শেষে আপনি ফিনিশিংটা দিয়েছেন এরকম ভাবে যে জনগণ এই সংস্কার এবং এই বিচার এগুলো করতে করতে যদি শেষে নির্বাচনটা না হয়, দেব কি দেব না পরে দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই কথা তো কেউ বলে নাই। আমরা সাধারণ জনগণ এই কথা শুনি নাই। আমরা শুনেছি আগে সংস্কার এবং বিচার হবে, তারপর নির্বাচন হবে, এটা শুনেছি। কিন্তু নির্বাচন হবে কি হবে না সেই কথা তো কেউ কোনোদিনও বলে নাই। বরঞ্চ একদম শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন 18 মাস সময় উনি থাকবেন এবং জুন 2026-এর ভিতরে নির্বাচন হবেই, কিন্তু তারও 4 মাস আগে উনি নির্বাচন দিয়ে চলে গিয়েছেন। এই যে ব্যাপারগুলো, ঐক্যমত কমিশনে আপনাদের যে অংশগ্রহণ, নোট অফ ডিসেন্ট দেয়া, সবই তো ঠিক ছিল, কিন্তু তাহলে বাধাটা কোথায় হলো? বাধাটা কোথায় হলো সে ব্যাপারটা আলোচনা করছি জনগণের সাথে, কিন্তু তার আগে আপনি কি বক্তব্য দিয়েছেন সেটা একটু শুনে আসি। আমি শেষ করেন চাই না, মানে মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী শেষ করেন। আমার সময় কমে যাচ্ছে। যাই হোক, মানে স্পিকার, এই সংস্কার না নিয়ে কথা বললে মানুষ আবার আমাকে গালি দিবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় 3টা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। তো এই হলো আপনার বক্তব্য। আপনি বলছেন এই কথাটা স্পষ্ট করে, তাহলে জনগণ এখন কি ভাববে? আপনি যাদেরকে গুপ্ত বলেন, লুকিয়ে থাকা বলেন, আপনারা যাদেরকে আপনারা নানান ভাবে ট্যাগ করেন, ফ্রেমিং করেন, এই করেন, তাহলে জনগণ যদি কালকে প্রশ্ন তোলে যে আপনাদের মনে তাহলে এই কথা লুকিয়ে ছিল যে আপনারা আসলে সংস্কার বিচার প্রকৃত পক্ষে চান নাই, যার কারণে নির্বাচনে কি করে ক্ষমতায় আসা যায় সেই জন্য খুব দ্রুত বাবা যা পারিস বাবা নিয়ে নে, তাও নির্বাচনটা দে, বিষয়টা কি এরকম? এই কথার সাথে কোন কথা লিঙ্ক করা যায় জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? বিএনপি যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালায় গেল, তার 72 ঘন্টার ভিতরে বিএনপি একটা সমাবেশ করে নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে ফেললো। মানে এত অস্থিরতা, রক্তের দাগ তখনও শুকায় নাই, তখনও দেশে একটা টালমাটাল অবস্থা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার কে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট নাই, কোন দিকে দেশ যাবে, প্রায় 79 ঘন্টা দেশ অভিভাবকহীন ছিল। এর মধ্যে আপনারা সমাবেশ করে কিন্তু বলে দিলেন যে নির্বাচন দিতে হবে।
আপনারা কিন্তু ক্যাম্পেইন চালাইলেন, মানে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, মানে শুরু থেকেই কিন্তু আপনারা সেটা বলতে শুরু করলেন। সবই ছিল, জনগণ আপনাদের পাশে ছিল, সবই জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু মুশকিলটা হইল সংসদে আপনি এটা কি করে দিলেন? এই যে কার্ডটা এখন সাধারণ জনগণ, বিরোধী পক্ষ, টকশোজীবী যারা রয়েছে, তারা যে এইটাকে নানান ভাবে কথা বলার একটা সুযোগ পাইলো। অবশ্য সেই সুযোগও আপনি আপনি মেধাবী ছাত্র, সংবিধান নিয়ে আপনার বিশেষ জানাশোনা, আপনি নানান ভাবে সেটাকে ডিনাই করে দিতেও পারেন। কিন্তু জানেন, আমরা যেমন ভালোটা বলি, সমালোচনাটাও করি। তার আগের দিনই জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান যখন সংসদে একটা কথা বললেন, আপনি দাঁড়িয়ে কি বললেন? চলেন আলোচনা করার আগে একটু শুনে আসি। আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, জি, বলেন। সংসদের স্বার্থেই বলি। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন, আপনি কিন্তু এই ব্যাপারটা চমৎকার ভাবে হ্যান্ডেল করেছেন। আপনি কিন্তু এই ব্যাপারটাতে বলেছেন ইতিহাস নিয়ে বেশি কসলা কসলির দরকার নাই, আমরা সামনে যাব, সবাই মিলে খুব ভালো করব। এইটাকে মেনে নেয়া এবং ওন করাতেই আপনাদের আনন্দ। বিরোধী দলীয় নেতা যে শহীদ পরিবারের সন্তান, সেটা আপনি খুব খুশি মনে নিলেন। আমরা খুব আশান্বিত হলাম যে যাক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ওনার মতো মানুষ যদি এই ব্যাপারটাতে এইরকম পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে সংসদের তর্ক বিতর্ক বা এই ধরনের দোষারোপের রাজনীতি থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমরা কিন্তু খুব খুশি হলাম। এমনকি বিএনপির মধ্যে যে কজন স্মার্ট নেতা হিসেবে যার নাম সবার আগে আসে, সেটাও আপনি। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলগত দিকই বলেন আর যাই বলেন না কেন, এই গতকালকে সংসদ অধিবেশনের শেষ মুহূর্তে আপনার দেয়া এই বক্তব্য জনগণকে দ্বিধাবিভক্ত করবেই। মানে অন্তত সাধারণ জনগণের জায়গা থেকে আমরা তাই বুঝি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনি কি কইলেন? মানে আমার কাছে মনে হয় যে আমার দীর্ঘদিন এই কথাটা মনে থাকবে এবং বারবার আমি বলবো, মনে মনে বলবো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আপনি কি কইলেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আপনি কি কইছিলেন? যে আপনারা কোনো রকমে এই সবগুলো বিষয়ে সাইন করে নিয়েছেন যাতে নির্বাচনটা পরবর্তীতে না দেয়। বিএনপির মতো রাজনৈতিক দল যদি তখনও এই কনফিউশনে থাকে যে নির্বাচনটা তারা না দেয়, তাহলে তো বিএনপির ব্যাপারে যারা আগেই কথা বলতো যে না তারা আন্দোলন করে কোনোদিনও সরকার নামাইতে পারতো না, নির্বাচন আবার একটা সেই 2029 সালেই হইতো, তাহলে সেই কথাটাই সত্য। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরও সংস্কার এবং বিচারের কথা বলে বিএনপি যদি ওই ভয় পেয়ে থাকে যে নির্বাচনটা যদি তারা না দেয়, তাহলে তখন আপনারা আদায় করে নিতেন নির্বাচন। আবার ইন্টারিম সরকার যে বলেছিল জুন 2026-এর মধ্যে হবে, সে জুন 2026-এর মধ্যে না হলে কঠোর আন্দোলনের ডাক দিতেন। কারণ কি? কারণ ফেসিবাদের দোসরকে এবং ফেসিবাদকে আপনারা সরাতে পেরেছেন 17 বছরের ক্রেডিট তো আপনারা নিতে চান, এর ক্রেডিট আপনারা নিতে চান না। তাহলে তাই যদি হইতো, তাহলে জুন 26 পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন না দিলে তারপর আপনারা কঠোর আন্দোলনে যাইয়া অন্তর্বর্তী সরকারকে ফেলাইয়া ক্ষমতা দখল করে ক্ষমতায় যাইতেন। সমস্যা কি ছিল? জনগণ আমরা সাদা চোখে এগুলোই বুঝি। এখন আপনি বলতেই পারেন যে এগুলো আমরা মিন করি নাই, হইতেই পারে, তবে মিন করেন আর না করেন, শেষ কথা হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আপনি কি কইলেন? এইটা আমরা ঠিক বুঝলাম না। আমাদেরকে ওইটাই বুঝাইলো যে না, বিএনপি মনে মনে সংস্কার আর বিচার খুব একটা চায় নাই। এখন এরপরে অনেকগুলো গেটিস আপনি দিতে পারেন, কিন্তু কথা ওইটাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আপনি কি কইলেন?